কেমিস্ট্রি উইথ এইচএম চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা হাইড্রোজেন বন্ধন যেটা পড়াচ্ছিলাম সেই হাইড্রোজেন বন্ধনের আমরা পার্ট 2-তে চলে এসেছি। তাহলে পার্ট 2 দেখার আগে তোমরা অবশ্যই পার্ট 1টা দেখে নেবে। আমরা এবার কিছু গুরুত্বপূর্ণ প্রবলেম নিয়ে আমরা আলোচনা করব এই পার্ট 2-তে। এই পার্ট 2টা অবশ্যই তোমরা দেখবে। এবার কনসেপ্টের জন্য তোমরা পার্ট 1টাও দেখে নেবে আগে। তো যে প্রবলেমগুলো আমরা করব আজকে, সেই প্রবলেমগুলো তোমরা ভালো করে লিখে নেবে, নোট করে নেবে খাতায়, ঠিক আছে? তো আমরা এখানে বোর্ডে দেখো লিখেছি, 3খানা প্রবলেম লিখেছি যে অক্সিজেন সালফার একই শ্রেণীভুক্ত। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? পরের ভিডিওগুলো আরও আপলোড হবে, তখন তোমরা সিলেবাসের প্রত্যেকটা চ্যাপ্টারে ভিডিও পেয়ে যাবে। তো অক্সিজেন এবং সালফার দেখো একই শ্রেণীভুক্ত। কোন শ্রেণীভুক্ত? এরা হচ্ছে গ্রুপ 16 নম্বর শ্রেণীভুক্ত। কিন্তু অক্সিজেনের হাইড্রাইড যেটা জল, সালফারের হাইড্রাইড হাইড্রোজেন সালফাইড, তার মধ্যে দেখো জলটা হচ্ছে তরল কিন্তু H2S গ্যাস কেন? এটা আমাদের প্রথম প্রশ্ন। যে একই শ্রেণীভুক্ত দুটো মৌল অক্সিজেন এবং সালফার, অক্সিজেন সালফার একই শ্রেণীভুক্ত হওয়া সত্ত্বেও একই হাইড্রাইড যৌগ, যেখানে দেখো মোলার মাস যদি দেখি, মোলার মাস জলের কত? জলের হচ্ছে 18 আর H2S হচ্ছে 32। তাহলে বয়লিং পয়েন্ট বা মেল্টিং পয়েন্ট এগুলো নির্ভর করে কার উপরে? এগুলো নির্ভর করে মোলার মাসের উপরে। মোলার মাস এবং ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল এই দুটোর উপর নির্ভর করে। তো মোলার মাস এবং ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল কিন্তু দুটোই বেশি হচ্ছে H2S এর, কিন্তু H2Sটা গ্যাস। H2S এর ভর হচ্ছে 34, ঠিক আছে? তাহলে এটা গ্যাস আর এটা হচ্ছে তরল। এটা ব্যাখ্যা আমাদের দেয় কে? এটার ব্যাখ্যা দিবে আমাদের হাইড্রোজেন বন্ধন। এক্সেপশনাল কেস, এটা ব্যাখ্যা দিবে হাইড্রোজেন বন্ধন। কী রকম? আমরা দেখছি যে অক্সিজেন পরমাণু পর্যায় সারণীতে দ্বিতীয় পর্যায়ে অবস্থিত। এর তড়িৎ ঋণাত্মকতা কত জানো তোমরা? এর তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 3.5, এর ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 3.5। যেখানে হাইড্রোজেন সালফাইডের তড়িৎ ঋণাত্মকতা কত? এর হচ্ছে 2.5। তাহলে বোঝাই যাচ্ছে যে অক্সিজেন যখন হাইড্রোজেনের সঙ্গে যুক্ত থাকছে তখন এ কি হচ্ছে? হাইড্রোজেনটা বেশি পোলার হয়ে যাচ্ছে, বেশি ধ্রুবীয় হয়ে যাচ্ছে। এই যে বন্ধনটা, এই বন্ধনটা কি হচ্ছে? বেশি পোলার হয়ে যাচ্ছে। ফলে পরবর্তী যে আরেকটা অক্সিজেন অণু, এর সঙ্গে নেগেটিভ অংশ এর পজিটিভ অংশ, এর মধ্যে একটা কি তৈরি হচ্ছে? একটা হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হচ্ছে। যত তড়িৎ ঋণাত্মকতা পার্থক্য যত বেশি হবে, বন্ধনের যে ধ্রুবীয়তা, ঠিক আছে, মানে এখানে ওইজ যে বন্ধন, ওইজ বন্ধনের ধ্রুবীয়তা কি হচ্ছে? ওইজ বন্ধন আর ও এস বন্ধন, এর তড়িৎ ঋণাত্মকতা SH বন্ধন, SH বন্ধন। তাহলে এর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কম, এর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কি বেশি। তাহলে পার্থক্য বেশি হলে কি হবে? ধ্রুবীয়তা বেশি হবে। তাই SH এর ধ্রুবীয়তা কি হয়? SH এর ধ্রুবীয়তা বেশি হয়। ফলে জলের যে অণুগুলো সেগুলো আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন, মানে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ধন তৈরি করবে। ইন্টারমলিকুলার দিয়ে একসাথে অনেকগুলো জলের অণু সংযোজিত অবস্থায় থাকবে। H2ON, এন সংখ্যক, এন মানে কোনো স্পেসিফিক নাম্বার নয়, 10টা হতে পারে, 15টা হতে পারে, 100টা হতে পারে। তাহলে এগুলো সংগুণিত অবস্থায় থাকবে, জলের অণুগুলি এক জায়গায় সংযোজিত বা সংগুণিত অবস্থায় থাকবে, ঠিক আছে? এবার এই সংগুণিত অবস্থা থেকে অণুগুলোকে ভেঙে, মানে হাইড্রোজেন বন্ধনগুলোকে ভেঙে টুকরো টুকরো করতে কী লাগবে? বেশি পরিমাণে শক্তি লাগবে, এনার্জি লাগবে। তার জন্যই এরা তরল অবস্থায় থাকে, ঠিক আছে? তাহলে এবার সালফারের ক্ষেত্রে কী হবে? সালফারের আকার বড়, তড়িৎ ঋণাত্মকতা কম, এরা ওই হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে না। সেজন্য একই গ্রুপে থাকা সত্ত্বেও অক্সিজেন এবং সালফার তড়িৎ ঋণাত্মকতা পার্থক্যের জন্য সালফারের যৌগটা হচ্ছে তরল, গ্যাসীয়, কিন্তু অক্সিজেনের তরল। এইভাবে আমরা দেখি কি এর জল সব থেকে স্ফুটনাঙ্ক বেশি, তারপরে হচ্ছে মানে এটা তরল, তারপরে হচ্ছে H2TE,
তারপরে H2SE, তারপরে হচ্ছে H2S, মানে H2S এর সব থেকে কম, মানে এটা গ্যাসীয় পদার্থ আস্তে আস্তে কমছে। তাহলে বোঝা গেল। তাহলে আমরা পুরোপুরি ব্যাখ্যা করলাম হাইড্রোজেন বন্ধন দিয়ে, অক্সিজেন এবং সালফারের আকার দিয়ে কে গ্যাসীয় হবে কে তরল হবে সেটা ব্যাখ্যা করা হয়ে গেল। তারপরে দেখো দ্বিতীয় প্রবলেম যেটা লিখেছি, বলেছে সম আণবিক ভরের CH3CH2OH এবং CH3OCH3, তো একই আণবিক সংকেত, এরও ভর কত? CH3 লেখো, CH3CH2OH, কার্বনের 12 যোগ 3 যোগ 12 যোগ 2 যোগ 16 যোগ 1, ঠিক আছে? তাহলে এর টোটাল ভর কত? 46। ডাইমিথাইল ইথারের ভর যদি দেখো তাহলে দেখবে CH3CH3, তাহলে এরও ভর হচ্ছে 46। তাহলে দুটোর ভরই কি সমান? তাহলে দুটোর ভর যদি সমান হয় তাহলে এদের স্ফুটনাঙ্ক তো সমান হওয়ার কথা ছিল, ঠিক আছে? তাহলে দুটো স্ফুটনাঙ্ক সমান হওয়ার কথা, কিন্তু দুটো স্ফুটনাঙ্ক সমান হয় না। এবার কেন হয় না সেই কারণটা যদি খুঁজি আমরা, তাহলে এর ব্যাখ্যা আমরা হাইড্রোজেন বন্ধন থেকে পেয়ে যাব। তো প্র্যাকটিক্যালি আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে এর যে স্ফুটনাঙ্ক সেটা হচ্ছে 78.5 ডিগ্রি সেন্টিগ্রেড ইথানলের। ডাইমিথাইল ইথারের যে স্ফুটনাঙ্ক সেটা হচ্ছে 19.5 ডিগ্রি সেন্টিগ্রেড, 19.5 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে স্বাভাবিকভাবে এর স্ফুটনাঙ্ক এ তুলনায় অনেক অনেক বেশি। তাই সাধারণ উষ্ণতায় আমাদের ঘরের তাপমাত্রা ইথারটা উড়ে যায়, বাষ্পীভূত হয়ে যায়, মানে ইথারের বোতল খুললেই দেখা যায় যে সেটা উড়ে চলে যাচ্ছে, কারণ এর স্ফুটনাঙ্ক কম। ঘরের তাপমাত্রা হয়তো 30 ডিগ্রি বা 35 ডিগ্রি বা 40 ডিগ্রি, আমাদের গরমকালে তাপমাত্রা অনেক বেশি থাকে, 40-45 ডিগ্রি হয়ে যায় অনেক সময় বিভিন্ন মানে কিছু কিছু জায়গায়। তো সেক্ষেত্রে 45 ডিগ্রিতে যদি আমরা ইথারটাকে রেখে দিই তাহলে ইথার তো স্বাভাবিকভাবে ওর স্ফুটনাঙ্ক 19 ডিগ্রি, 19.5 ডিগ্রি, সে তো উড়ে চলে যাবে। কিন্তু ইথানল কিন্তু আমাদের মানে উড়ে যায় না, তার কারণ এর স্ফুটনাঙ্ক তো অনেক বেশি, 78.5 ডিগ্রি। তাহলে এর পিছনে কারণ কি, রিজনটা কি? রিজনটা কি? এর রিজনটা যদি আমরা দেখি তাহলে এর যে কারণ, এর কারণটা আমরা হাইড্রোজেন বন্ধন দিয়ে ব্যাখ্যা করব। কি করে ব্যাখ্যা করব? দেখো, একটার সঙ্গে ওইচ বন্ধন আছে, ইথানলের সঙ্গে কি আছে? ওইচ বন্ধন আছে। আর ডাইমিথাইল ইথারে কি আছে? ডাইমিথাইল ইথারে অক্সিজেনের সঙ্গে কার্বন জুড়ে আছে। তাহলে অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন আর অক্সিজেনের সঙ্গে কার্বন, এবার হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হয় তখনই যখন অক্সিজেনের সঙ্গে বা নাইট্রোজেনের সঙ্গে বা ফ্লুরিনের সঙ্গে হাইড্রোজেন সরাসরি যুক্ত থাকে, সেক্ষেত্রে হাইড্রোজেন তড়িৎ ধনাত্মকতা আধান লাভ করে, এটা ঋণাত্মক, কার্বনটা পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। কিন্তু এরা জলের সঙ্গে হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে না, মানে পারে না বলা যাবে না, কিছুটা করে, অল্প, খুব অল্প পরিমাণে, খুব অল্প পরিমাণে জলের অণুর সঙ্গে হাইড্রোজেন বন্ধন তৈরি করে, খুব অল্প, একদম মিনিমাম, ঠিক আছে? মিনিমাম পরিমাণে হাইড্রোজেন বন্ধন তৈরি করছে, মানে এর এক্সিস্টেন্স নেই বললেই চলে। কিন্তু এর যে পোলার গ্রুপটা, এর পোলার গ্রুপ থাকার জন্য কি হচ্ছে? CH3CH2 মনে করো OH, ঠিক আছে? এবার এর হাইড্রোজেনের সঙ্গে আরেকটা যদি আমরা লিখি, আরেকটা ও গ্রুপ OH, এখানে CH2CH3, আবার এই হাইড্রোজেনের সঙ্গে আরেকটা যদি আমরা অক্সিজেন H CH2CH3 লিখি, তাহলে এইভাবে কি করছে? অনেকগুলো ইথানলের অণু এক জায়গায় সংগুণিত অবস্থায় চলে আসছে, ঠিক আছে? এবার সংগুণিত অবস্থায় যদি চলে আসে তখন তাদেরকে ভাঙতে কি লাগবে? আমাদের বেশি পরিমাণে তাপ শক্তির প্রয়োজন হবে। এই যে হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হচ্ছে, তাই এই হাইড্রোজেন বন্ধনগুলো সৃষ্টি হওয়ার জন্য এই অণুগুলোকে ভাঙতে, হাইড্রোজেন বন্ধনগুলোকে ভাঙতে কি হবে? বেশি পরিমাণে তাপ শক্তি লাগবে। এবার হাইড্রোজেন বন্ধন এটা যেহেতু বেশি পরিমাণে তৈরি হচ্ছে ইথাইল অ্যালকোহলের ক্ষেত্রে, আর ডাইমিথাইল ইথারের ক্ষেত্রে একদম মানে লোয়ার, কয়েকটা তৈরি হয়, বেশি কিছু তৈরি হয় না, তো খুব কম পরিমাণে তৈরি হয়, যার জন্য
ডাইমিথাইল ইথারের যে অণু, সেই অণুগুলো সাধারণত হাইড্রোজেন বন্ধন তৈরি হয় না, বা হলেও খুব কম আকর্ষণ বল হয়। তার জন্য এটাকে মানে বেশি পরিমাণে অণুগুলো সংগঠিত অবস্থায় আসছে না। কিন্তু ইথানলের ক্ষেত্রে কি আসছে, ইথানলের ক্ষেত্রে অনেকগুলো ইথানলের অণু এক জায়গায় সংগঠিত অবস্থায় আসছে, তাদেরকে ভাঙতে বেশি পরিমাণে কি লাগছে, আমাদের তাপশক্তির প্রয়োজন হচ্ছে। তাহলে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে এরা সংগঠিত অবস্থায় আসার জন্য এদেরকে ভাঙতে বেশি পরিমাণে শক্তি লাগছে, তাই এরা স্ফুটনাঙ্কটাও বেশি হচ্ছে। তাহলে লেখার সময় এগুলো লিখবে উত্তর, এবং সেই সাথে সাথে হাইড্রোজেন বন্ধনের যে ছবিটা আছে তোমাদের যে যে টেক্সট বই আছে, সেই টেক্সট বইয়ের ছবিটা তোমরা এঁকে নেবে। ক্লিয়ার? এর পরের যে প্রবলেম, থার্ড প্রবলেম, এই প্রবলেমটার সাথে সাথে এটাকে কোশ্চেনটাকে আবার অন্য কোশ্চেনে দেওয়া যেতে পারে, এটাকে বিকল্প হিসেবে অন্য কোশ্চেনে আসতে পারে। কি আসতে পারে? বলবে যে ইথাইল অ্যালকোহল জলের সঙ্গে সহজে মিশে যেতে পারে। ঠিক আছে, ওই যে আমি এটা তো লিখেছি, এমনি ডাইমিথাইল ইথার তো হাইড্রোজেন বন্ধন তৈরি করে না, ঠিক আছে, হাইড্রোজেন বন্ধন তৈরি করে না, কিন্তু আমি লিখেছি যদি জলের অণু পায় এরা, তাহলে জলের অণু পেলে এরা হাইড্রোজেন বন্ধন তৈরি করে, খুব অল্প পরিমাণে জলের অণুর সঙ্গে হাইড্রোজেন বন্ধন তৈরি করে। এটা অ্যাকচুয়ালি চতুস্তলে গঠন হয়। তো এখানে জলের সঙ্গে অল্প পরিমাণে হাইড্রোজেন বন্ধন তৈরি করে। আগের ছবিটাই জলের ছবিটা দিলাম, কারণ এটা বোঝাবো বলেই ওই হাইড্রোজেন বন্ধনেরটাই, এটা জলের ছবিটা আমি এঁকে দিয়েছিলাম। তো ডাইমিথাইল ইথার কিন্তু জলের সঙ্গে হাইড্রোজেন বন্ধন খুব খুব অল্প পরিমাণে তৈরি করে, সেজন্য ইথার কিন্তু জলের সঙ্গে মেশে না, ইথার জলের সঙ্গে মেশে না। এটা প্রশ্ন হচ্ছে ডাইমিথাইল ইথার জলের সঙ্গে মেশে না, কিন্তু ইথাইল অ্যালকোহল জলের সঙ্গে সহজে মিশে যায় কেন? ইথাইল অ্যালকোহল জলের সঙ্গে মিশে যায় কারণ জলের সঙ্গে ইথাইল অ্যালকোহল হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে, কিন্তু ডাইমিথাইল ইথার জলের সঙ্গে হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে না। এই ব্যাখ্যাটা দিতে হবে এবং লিখে দিতে হবে। তাহলে বোঝা গেল এর বিকল্প কোশ্চেন কি আসতে পারে। এর সঙ্গে এবার দেখব যে 3 নম্বর কোশ্চেন আমরা লিখেছি, অর্থ নাইট্রোফেনলের বয়লিং পয়েন্ট প্যারা নাইট্রোফেনল অপেক্ষা কম কেন? অর্থ নাইট্রোফেনল এর বয়লিং পয়েন্ট মানে স্ফুটনাঙ্ক, এর স্ফুটনাঙ্ক প্যারা নাইট্রোফেনল থেকে কম কেন? অর্থ নাইট্রোফেনলের বয়লিং পয়েন্ট বা স্ফুটনাঙ্ক প্যারা নাইট্রোফেনলের থেকে কম কেন, এটা আমরা দেখব। তাহলে দেখার আগে আমাদের এটার স্ট্রাকচারটা দেখতে হবে, এর গঠনটা দেখতে হবে। ঠিক আছে, তাহলে গঠনটা দেখি আমরা, কি অর্থ নাইট্রোফেনলের কিরকম গঠন আর প্যারা নাইট্রোফেনলের কিরকম গঠন। বেঞ্জিনের মাথায় ওইস ফেনল, এবার নাইট্রোজেনের সঙ্গে এটা সমযোজী বন্ধনও দিতে পারি, অসমযোজী বন্ধনও দিতে পারি। অসমযোজী বন্ধন দিলে এটা তীর চিহ্ন দিয়ে দেবো, আর সমযোজী দিলে এটা অক্সিজেনটাকে মাইনাস করে দেবো। ঠিক আছে, এটা হচ্ছে প্লাস চিহ্ন তখন থাকবে, আর অসমযোজী দিলে তীর চিহ্ন দিয়ে দেবো। তাহলে দেখো এখানে হাইড্রোজেনটা কি আংশিক ধনাত্মক চার্জ, একটা ওইসের মধ্যে একটা ধ্রুবীয়তা সৃষ্টি করছে, এটাও ঋণাত্মক আধানপ্রাপ্ত আছেই, ফলে এর মধ্যে একটা ডট 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 একটা হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হচ্ছে, একটা আকর্ষণ বল সৃষ্টি হচ্ছে। যেহেতু এটা একই অণুর মধ্যে হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হচ্ছে, একটাই অণুর মধ্যে হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হচ্ছে, সেটার জন্য এটাকে বলছি আমরা অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন, অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন। ঠিক আছে, তাহলে এর আণবিক ভর যেটা আছে সেটা ফিক্স থাকছে, এর মানে অণুগুলো সংগুণিত অবস্থায় আসছে না। কিন্তু প্যারা আইসোমারটা যদি দেখি, প্যারা আইসোমারটা যদি দেখা হয়, তাহলে প্যারা আইসোমারটা কি আছে, প্যারা আইসোমারটা মানে ওইস আর NO2 গ্রুপ অনেক দূরে থাকার জন্য, ওইস এবং NO2 গ্রুপ দূরে থাকার জন্য এদের মধ্যে কিন্তু অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হয় না। কি সৃষ্টি হয়, এটার সঙ্গে পরের আর একটা মনে করো ওইস ফেনলের, ঠিক আছে, তাহলে এইখানে কি করছে, এটার সঙ্গে এটা একটা অণু অর্থ প্যারানাইট্রোফেনল, এটা একটা প্যারানাইট্রোফেনল, তাহলে দুটো আলাদা আলাদা অণুর মধ্যে কি আছে,
যে আন্ত আণবিক, প্রথমটাতে হচ্ছে ইন্ট্রামলিকুলার অন্ত আণবিক, দ্বিতীয়টা কি বন্ধন সৃষ্টি করছে ইন্টারমলিকুলার অন্ত আণবিক। এটা হচ্ছে আন্ত আর এটা হচ্ছে অন্ত। তাহলে একটা অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন সৃষ্টি করছে আর একটা হচ্ছে আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন সৃষ্টি করছে। ফলে এর প্যারা আইসোমারটা কি হচ্ছে, অনেকগুলো অণু কি হচ্ছে সংগঠিত অবস্থায় আসছে। সংগঠিত অবস্থায় আসার জন্য এদের গড় আণবিক যে ভর, সেই ভরটা অনেক বেড়ে যাচ্ছে। এবার বেড়ে যাওয়ার জন্য একে কি করছে, এই বন্ধনগুলোকে ভাঙতে বেশি পরিমাণে তাপ শক্তির প্রয়োজন হচ্ছে। এবার বেশি পরিমাণে তাপ শক্তির প্রয়োজন হচ্ছে বলেই এর বয়লিং পয়েন্ট বা স্ফুটনাঙ্কটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে অর্থনাইট্রোফেনল এর স্ফুটনাঙ্ক কম, প্যারানাইট্রোফেনলের স্ফুটনাঙ্ক বেশি কেন? তাহলে ব্যাখ্যাটা বুঝে গেলে তোমরা যে অর্থনাইট্রোফেনল অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন সৃষ্টি করে, যেখানে অর্থনাইট্রোফেনলের অণুটি একক অণু হিসেবে অবস্থান করে, কিন্তু প্যারানাইট্রোফেনলের ক্ষেত্রে এটা অনেকগুলো অণু সংগঠিত অবস্থায় চলে আসে এবং এদের গড় আণবিক ভরটা বেড়ে যায় এবং বন্ধনগুলোকে ভাঙতে বেশি পরিমাণে তাপ শক্তির প্রয়োজন হয়, যার জন্য এর স্ফুটনাঙ্কটা বেড়ে যায়। এর সঙ্গে আরেকটা প্রশ্ন দেয় বিকল্প হিসেবে, বিকল্প প্রশ্ন কিন্তু উত্তর একই, সেটা হচ্ছে যে অর্থনাইট্রোফেনল জলে অদ্রাব্য, প্রায় অদ্রাব্য, কিন্তু প্যারানাইট্রোফেনল জলে সহজে দ্রবীভূত হয় কেন? যে অর্থনাইট্রোফেনলটা দেখতেই পাচ্ছ যে এটা অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন তৈরি করছে, এর ফলে পাশে জল থাকলে জলের সঙ্গে কোনো হাইড্রোজেন বন্ধন এ তৈরি কিন্তু করবে না সহজে, তাই জলে কিন্তু মেশে না এর। কিন্তু আন্তঃআণবিকে এখানে ফেনলের পরিবর্তে, প্যারানাইট্রোফেনলের পরিবর্তে তো এখানে জলের অণু তো আসতে পারত, বা জলের অণু যদি চলে আসে তাহলে কিন্তু এ সহজে জলের সঙ্গে মিশে যাবে। সেজন্য অর্থনাইট্রোফেনল জলের সঙ্গে সহজে মিশে না, কিন্তু প্যারানাইট্রোফেনল জলের সঙ্গে সহজে মিশে যায়। তাহলে একই প্রশ্ন আলাদা কিন্তু উত্তর একই। তাহলে এইগুলোকে লক্ষ্য রাখতে হবে যে একই প্রশ্ন, মানে উত্তর একটাই পড়ছি কিন্তু প্রশ্নগুলো সব আলাদা আলাদা অ্যাঙ্গেল থেকে কোশ্চেনগুলো দিতে পারে। তাহলে সেইগুলোকে আমরা শিখে নেব। ঠিক আছে, তাহলে আমাদের এটাকে মোটামুটি ক্লিয়ার হয়ে গেল যে আমাদের যে তিনটে প্রবলেম, সেই তিনটে প্রবলেম আমাদের ক্লিয়ার। তাহলে আমরা তারপরের প্রবলেম দেখো লিখেছি যে বরফ গলালে আয়তন কমে কেন? বা অন্য প্রশ্ন আসতে পারে যে বরফ জলে ভাসে কেন? আমরা দেখেছি যে একটা পাত্রে যদি আমরা বরফ নিই, এটা যদি জল হয় তাহলে বরফ খণ্ডটা কি হয়, জলের উপরে ভাসে। তাহলে বরফ জলের উপরে ভাসে কেন, বা বরফ গলালে আয়তন কমে কেন? এটা তো আমরা ব্যতিক্রম জানি যে বরফকে যদি গলানো হয় তাহলে আয়তনটা কমে যায়। তাই দেখা যায় যে এর ঘনত্ব হচ্ছে 0.9 গ্রাম পার সিসি, যেখানে জলের ঘনত্ব হচ্ছে 1 গ্রাম পার সিসি। তাহলে জলের ঘনত্বটা বেশি আর বরফের ঘনত্ব কম। এবার স্বাভাবিকভাবে যার ঘনত্ব কম সে উপরে ভেসে ওঠে, যে আর জলের থেকে বরফের ঘনত্ব কম বলে বরফটা জলের উপরে ভেসে ওঠে, তাই তো? তো এবার দেখবো যে এর আসল কারণ কি, যে জলের উপরে বরফ ভাসে কেন, বা বরফ গলালে এর আয়তন কমে কেন, বরফের আয়তনটা কমে কেন? তো বরফ তো কঠিন অবস্থায়, মানে জলের কঠিন অবস্থাটা হচ্ছে বরফ। তো সেক্ষেত্রে একটা জলের অণু বরফের যে গঠন, সেটা দেখা গেছে যে একটা জলের অণুতে এরকম চারপাশে আরো এখান থেকে এখানে আরো জল, এদিক থেকে আরো জলের অণু, ডট 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 এখান থেকে আরো জলের অণু, এদিকে চারিদিকে আরো জলের অণু ছড়িয়ে আছে। ঠিক আছে, কিন্তু মাঝে যদি একটা যে কোনো একটাকে ফিক্সড ধরা হয় তাহলে আমরা দেখব যে একটা জলের অণুতে দেখা যায় যে অক্সিজেন পরমাণুটা 4টে হাইড্রোজেনের সঙ্গে বন্ধন করে থাকে, 4টে হাইড্রোজেনের সঙ্গে বন্ধন করে থাকে। এটা এক্স-রে ক্রিস্টালোগ্রাফি মেশিন থেকে দেখা গেছে যে একটা অক্সিজেন পরমাণু দুটো সমযোজী বন্ধনে আবদ্ধ আছে। এটা হচ্ছে সমযোজী বা কোভ্যালেন্ট বন্ধনে। আর বাকি যে দুটো আছে এই দুটো হচ্ছে হাইড্রোজেন বন্ধনে দিয়ে সর্বোচ্চ 4টে হাইড্রোজেন বন্ধন তৈরি করছে মোট। ফলে এর যে জায়গাটা, মাঝের যে জায়গাটা, সেটা কি হয়ে যাচ্ছে,
ফাঁকা হয়ে যাচ্ছে, ভয়েড হয়ে যাচ্ছে। যখন বরফ গঠন হয় তো তখন এই চতুস্থলক গঠনের ফলে এর যে মাঝের জায়গাটা, সে মাঝের জায়গাটা ফাঁকা হয়ে যায়। মানে ওটা যদি অন্যভাবে দেখা যায় যে এখানে হাইড্রোজেন অক্সিজেন হাইড্রোজেন অক্সিজেন এরকম করে হাইড্রোজেন, একটা হাইড্রোজেন বন্ধন এরকম করে যদি দেখা হয়, তো এইভাবে আমরা কি দেখবো যে এখান থেকে ডট 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 অক্সিজেন হাইড্রোজেন হাইড্রোজেন ডট 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 অক্সিজেন, ঠিক আছে। তো এইভাবে মাঝের জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছে, মানে এটা চতুস্থলক গঠন হচ্ছে তো, টেট্রাহেড্রাল গঠন হচ্ছে, মাঝের জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছে। ফাঁকা হয়ে যাওয়ার জন্য জলের তুলনায় বরফের আয়তনটা বেশি হয়ে যাচ্ছে। এবার বেশি হয়ে যাওয়ার জন্য এর কি হচ্ছে, বেশি হয়ে যাওয়ার জন্য এর জলের উপরে ভেসে থাকছে, এর ঘনত্ব কমে যাচ্ছে, 0.9 গ্রাম পার সিসি হচ্ছে। এবং যখন জলকে মানে বরফকে যখন তাপ দেওয়া হয় তো, তাপ দিলে এই সব হাইড্রোজেন বন্ধনটা ভেঙে যায়। এর যে ক্রিস্টাল স্ট্রাকচারটা ছিল, কেলাসাকার যে গঠনটা ছিল, সেই স্ট্রাকচারটা ভেঙে যায়। ভেঙে গিয়ে জলের অণুগুলো আরও কাছাকাছি অবস্থায় চলে আসে। জলের অণুগুলো কাছাকাছি চলে আসার জন্য তাদের আয়তনটা কমে যায়, ঠিক আছে। এবার এই জন্য বলা হয় যে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব কিন্তু সর্বোচ্চ হয়, ঠিক আছে। তাহলে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ডেনসিটি সবচেয়ে বেশি হয়, বোঝা গেল। যে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই যে হাইড্রোজেন বন্ধন যেটা তৈরি হয়েছে, সেই হাইড্রোজেন বন্ধনটা সব থেকে কাছাকাছি আসে জলের অণুগুলো, বোঝা গেল। তাই বরফের আয়তন বেশি, জলের আয়তন কম। এই জন্য বরফ গলালে আয়তন কমে যায়। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে বরফ গলালে ব্যতিক্রম কেন। আর আমরা যে কোনো ব্যতিক্রম যখনই দেখি না, তখন এই হাইড্রোজেন বন্ধনের কথা মনে পড়ে। যেমন আমরা পড়েছি যে সমযোজী যৌগগুলো মানে জলে অদ্রাব্য হবে, কিন্তু আমরা দেখতে পাই যে অনেক সমযোজী যৌগ আছে যেগুলো জলে দ্রাব্য, চিনি, গ্লুকোজ, ফ্রুক্টোজ, এগুলো সব জলে দ্রাব্য হয়, বা অ্যাসিড, জৈব অ্যাসিড। তার কারণ হচ্ছে যে তারা হাইড্রোজেন বন্ধন সৃষ্টি করে, হাইড্রোজেন বন্ধন সৃষ্টি করার জন্য সেগুলো জলে দ্রাব্য হয়, বোঝা গেল। সেজন্য ব্যতিক্রম যখনই আসবে, আমাদের ফিফথ রিজন যখন চলে আসবে, 1 2 3 4 যখন রিজন কাজ করবে না, তখন ফিফথ রিজনে যখন চলে আসবো, মানে 4 নম্বর কারণে যখন চলে আসবো, তখন এটা হাইড্রোজেন বন্ধন দিয়ে আমরা ব্যাখ্যা করি। তাহলে বোঝা গেল যে বরফ গলালে আয়তন কমে কেন, বা 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব সবচেয়ে বেশি হয় কেন, অথবা বরফ জলে ভাসে কেন। অনেক রকম কোশ্চেন আসতে পারে, এটার উপরে 10-15খানা কোশ্চেন হতে পারে, কিন্তু উত্তর একটাই হবে, বোঝা গেল। তাহলে এবার আমরা তারপরে আরেকটা প্রশ্ন লিখেছি, দেখো লেখা আছে অর্থো হাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিড এর আম্লিক ধর্ম প্যারা হাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিডের থেকে বেশি কেন। অর্থো হাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিড এর আম্লিক ধর্ম, লিখে নাও, অর্থো হাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিডের আম্লিক ধর্ম প্যারা হাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিডের থেকে বেশি কেন, লেখা হয়েছে। তাহলে আমরা দুটো স্ট্রাকচার লিখি, যে অর্থো হাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিডের সংকেত কি আর প্যারা হাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিডের সংকেত কি। তাহলে অর্থো হাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিডের সংকেত হচ্ছে এটা, স্যালিসাইলিক অ্যাসিডও বলা হয় এটাকে। এবার এর যখন একটা অ্যাসিড বেস স্ট্রেংথ নির্ণয় করা হয় তো, তখন তার কনজুগেট, মানে অ্যাসিড হলে কনজুগেট বেস বা অনুবন্ধী ক্ষারক, এবং ক্ষার হলে অনুবন্ধী অ্যাসিডের স্ট্রেংথ নেওয়া হয়। তো এটা তো O মাইনাস ডবল বন্ড O, একটা প্রোটন ত্যাগ করে দিল, প্রোটন ত্যাগ করে দিলে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে কনজুগেট বেস বা অনুবন্ধী ক্ষারক। আর ডিটেলস অন্য চ্যাপ্টারে আছে, পড়ে দেব। সাম্য, রাসায়নিক সাম্য যে চ্যাপ্টারটা আছে না, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, ওখানে এগুলো ডিটেলস করানো হবে, পরে আমি ভিডিও আপলোড করব। আর এটা অর্গানিকের প্রবলেম, তো অর্গানিকে তখন করা হবে। একটা প্রোটন যদি ত্যাগ করা হয় এখানে, যেটা তৈরি হচ্ছে কনজুগেট বেস। দেখো এর যে কনজুগেট বেসটা যেটা তৈরি হয়েছে, অনুবন্ধী ক্ষারক যেটা তৈরি হয়েছে, সেটা কিন্তু এক্সট্রা কোনো স্টেবিলিটি পাচ্ছে না এর। কিন্তু এই যে প্রথমটা যেটা অনুবন্ধী ক্ষারক তৈরি হচ্ছে, এটা তো ডেল্টা প্লাস, এটা কি ডেল্টা মাইনাস। এর মধ্যে দেখো একটা আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন তৈরি হচ্ছে, একটা হাইড্রোজেন ছাড়ার পরে একটা হাইড্রোজেন ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে একটা আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন তৈরি করছে। এবার
অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন ইন্ট্রা মলিকুলার হাইড্রোজেন বন্ড তৈরি হচ্ছে। তো তাহলে এই হাইড্রোজেন বন্ধনটা তৈরি হওয়ার জন্য কি হচ্ছে, এটা স্টেবল হচ্ছে, এটা স্টেবল হচ্ছে, ঠিক আছে। এবারে স্টেবল হলো, কিন্তু এই যে অণুটা আছে, এই অণুটা কিন্তু আর স্টেবিলিটির জন্য এক্সট্রা কোনো স্টেবিলিটি পাচ্ছে না, এক্সট্রা কোনো স্টেবিলিটি পাচ্ছে না। ফলে ইজিলি কে প্রোটন রিমুভ করবে, এর এই প্রোটনটা রিমুভ করা ইজি না এটা, তাহলে অবশ্যই এটা দেখা যাচ্ছে এটা স্টেবল হচ্ছে। ফলে এটা প্রথমটা কি হচ্ছে, প্রথম যে অণুটা আছে অর্থো হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড, এর স্টেবিলিটিটা বেশি হচ্ছে আর এর স্টেবিলিটিটা কম হচ্ছে। ক্লিয়ার? তাহলে এই হলো আমাদের অর্থো হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিডের আম্লিক ধর্ম প্যারা হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিডের থেকে বেশি হয়। বোঝা গেল? তারপরে আমাদের লাস্ট যে প্রবলেমটা আমাদের আছে, এখানে লিখেছি এটা করাই, যে HF প্লাস KF দিয়ে আমাদের KHF2, মানে HF এর সঙ্গে KF যোগ করলে KHF2 গঠিত হয়, কিন্তু HCl এর সঙ্গে KCl যোগ করলে আমাদের KCl2 গঠিত হয় না কেন, এটা ব্যাখ্যা। তাহলে এর মেন কারণ হচ্ছে যে ফ্লুরিন পরমাণুর উপস্থিতি। তাহলে ফ্লুরিন পরমাণু কি করছে, ফ্লুরিন পরমাণু তড়িৎ ঋণাত্মকতা বেশি, তড়িৎ ঋণাত্মকতা বেশি থাকার জন্য HF2 অণু, HF2 মাইনাস, এটা খেয়াল রাখবে যে HF2 অণুর যে হাইড্রোজেন বন্ধন স্ট্রেংথ FH.F মাইনাস, এর যে স্ট্রেংথ এটা প্রায় 200-র কাছাকাছি হয়ে যায়। মানে যেখানে সমযোজী বন্ধনের স্ট্রেংথ যা হয়, বন্ড এনার্জি যা হয়, হাইড্রোজেন বন্ধনের বন্ড এনার্জিও কিন্তু তাই হয়। এটা খুব ইম্পর্টেন্ট যে এই স্ট্রেংথটা এতটাই বেশি যে এটা প্রায় সমযোজী বন্ধনের স্ট্রেংথের সঙ্গে চলে যায়। তো কি হয় এখানে, যে এখানে F মাইনাস ডট 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 কি হচ্ছে, হাইড্রোজেন বন্ধন HF এর সঙ্গে, এই আয়নটা সুস্থিতির জন্য পরবর্তী সময়ে এটা K প্লাসের সঙ্গে যুক্ত হয়ে তড়িৎযোজী যৌগ KHF2 তৈরি করতে পারছে, কারণ হাইড্রোজেন ফ্লুরাইড যেটা আছে, হাইড্রোজেন ফ্লুরাইডের ফ্লুরিন তড়িৎ ঋণাত্মক মৌল, তড়িৎ ঋণাত্মক মৌল হওয়ার জন্য HF2 আয়ন, HF2 মাইনাস আয়ন সৃষ্টি করতে পারছে, কারণ HF2 মাইনাস আয়ন এটা হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে সুস্থিততা লাভ করছে। ঠিক আছে, সুস্থিত হচ্ছে, কিন্তু এই সেল পরমাণু আকারে বড়, তড়িৎ ঋণাত্মকতা ফ্লুরিনের থেকে অনেক কম, ফলে এর কিন্তু HCl2 মাইনাস আয়ন তৈরি করতে পারছে না। ঠিক আছে, HCl2 মাইনাস আয়ন তৈরি করতে পারছে না। এবার HCl2 মাইনাস আয়ন তৈরি করতে না পারার জন্য KHCl2 যে অণু, সেই অণুর কোনো অস্তিত্ব আর থাকছে না। বোঝা গেল? তাহলে হাইড্রোজেন বন্ধন থেকে এছাড়াও অনেক রকম প্রবলেম তোমরা পাবে, যে দেখা গেল যে একটা অ্যালকোহল আছে হয়তো CH2OH, দুটো OH গ্রুপ আছে, এর যে সান্দ্রতা হবে, যার 3টে OH তার বেশি সংখ্যক হাইড্রোজেন বন্ধন তৈরি করবে, তার সান্দ্রতা কী হবে, বেশি হবে। এই ধরনের প্রবলেম থাকবে যে যত হাইড্রোজেনের বন্ধনের সংখ্যা যত বাড়বে তার ভিসকোসিটি তত বাড়বে। ঠিক আছে, তো এইরকম অনেক প্রশ্ন তোমরা পাবে। তারপরে হাইড্রোজেন বন্ধন কয় প্রকার ও কী কী, এরকম শর্টকাট মেথডও থাকতে পারে। তারপরে মিথানল, ইথানল, এগুলোর হাইড্রোজেন বন্ধনের সাহায্যে ব্যাখ্যা করতে দিতে পারে, এরা জলের দ্রব্য কেন, কোনটা জলের দ্রব্য নয় কেন। ঠিক আছে, তারপরে আবার অনেক সময় এটা থাকে যে এটা একটা ভালো প্রশ্ন, মানে নিটে আসার মতো কোয়েশ্চেন নিটে, যে Na প্লাস আর অ্যামোনিয়াম প্লাস, এই অ্যামোনিয়াম আয়ন আর সোডিয়াম আয়ন, এই দুটোর মধ্যে কোনটা জলে দ্রাব্য, হুইচ ওয়ান ইজ সলিউবল ইন ওয়াটার, এর মধ্যে কোনটি জলে দ্রাব্য। তাহলে সোডিয়ামটা কি হয়, সোডিয়াম প্লাস যে আয়নটা আছে এর সঙ্গে কি আছে, এর সঙ্গে তোমার জলের অণু থাকবে, যেখানে এটা মাইনাস এটা প্লাস, এটা মাইনাস এটা প্লাস, এটা মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। মাইনাস মানে কি, মাইনাস মানে হচ্ছে এটা অক্সিজেন, এটা হাইড্রোজেন, এটা অক্সিজেন, এটা হাইড্রোজেন দিয়ে এই যে আকর্ষণ বল, এটা কি, এটা হচ্ছে
ডাইপোল, ও প্লাস মাইনাস মানে কি ডাইপোল। আর এনএটা কি, এনএটা হচ্ছে আয়ন, তাহলে ডাইপোলের সঙ্গে কি আয়নের একটা ইন্টারাকশান। এবার ডাইপোলের সঙ্গে আয়নের যে ইন্টারাকশান এটা তো ভান ডার ওয়াল ফোর্স। এবার ভান ডার ওয়াল ফোর্সের যে আকর্ষণ বলের মান সেটা কিন্তু হাইড্রোজেন বন্ধনের তুলনায় কম হয়। এবার অ্যামোনিয়াম আয়নে কি হয়, অ্যামোনিয়াম ঠিক আছে, এখানে প্লাস আধান প্রাপ্ত আছে। এবার এই প্লাস চার্জের সঙ্গে কি হবে, জলের যে অণু এর যে লোন পেয়ার আছে, এর লোন পেয়ার কী করবে, হাইড্রোজেনের সঙ্গে হাইড্রোজেন বন্ধন সৃষ্টি করতে পারবে, এই হাইড্রোজেন বন্ধন সৃষ্টি করতে পারবে, এরকম করে পরের জলের অণুর সঙ্গে এরকম করে হাইড্রোজেন বন্ধন সৃষ্টি করছে। ঠিক আছে, তাহলে জলের সঙ্গে হাইড্রোজেন বন্ধন সৃষ্টি করতে মানে এর হাইড্রোজেন বন্ধন সৃষ্টি করছে অ্যামোনিয়াম আয়নটা। অ্যামোনিয়াম আয়নটা জলের সঙ্গে হাইড্রোজেন বন্ধন সৃষ্টি করছে, কিন্তু সোডিয়াম আয়নটা কি তৈরি করছে, ডাইপোল আয়ন ইন্টারাকশন করছে। তাই অ্যামোনিয়াম আয়নটা জলে দ্রবীভূত হয়, সোডিয়াম আয়নটা জলে দ্রবীভূত হয় না। বুঝা গেল? তাহলে আমাদের মোটামুটি হাইড্রোজেন বন্ধনের খুব ইম্পর্টেন্ট যেগুলো প্রবলেম, যেগুলো উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আসে, নিট পরীক্ষায় আসে, সেগুলো সম্পর্কে আমি আলোচনা করলাম। তোমরা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো যদি লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর সেই সঙ্গে সঙ্গে তোমাদের বন্ধুদের জানাবে, তারা আরও যাতে বেশি করে ভিডিও পায় এবং উপকৃত হয়। আর এর পরবর্তী যে আকর্ষণ আছে আমাদের, পরের ভিডিওটা অবশ্যই তোমাদের দেখতে হবে। এর পরের যে ভিডিওটা বানাবো আমি সেটা হচ্ছে এমো থিওরি নিয়ে। ঠিক আছে, রাসায়নিক বন্ধনের একটা ইম্পর্টেন্ট টপিক এমো থিওরি। এমো থিওরির একটা ভিডিও বানাবো, তাই আপডেট পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটাকে গলা টিপে দিবে যাতে পরবর্তী ভিডিওটা পেয়ে যাও। ঠিক আছে।